মুরব্বি মুরব্বি, কেমন আছো বাচ্চারা? দ্রুত যুক্ত হও, দ্রুত দ্রুত। সানোর ভাইয়া চলে আসছে। অনেকে মেসেজ করছো ভাইয়া ক্লাস কখন হবে, ক্লাস কখন হবে। ভাইয়া চলে আসছে, এবার চলে আসো তোমরাও, আমরা ক্লাস শুরু করে দিব। আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের যে সপ্তম অধ্যায়, সব থেকে কঠিন অধ্যায়, এই অধ্যায়টা পড়ার চেষ্টা করব। অধ্যায়টাতে আমরা একটু একটু গুটি গুটি পায়ে পায়ে আগাই যাব। তোমাদেরকে সম্পূর্ণ জিনিসগুলো সুন্দর করে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। তো যুক্ত হয়ে যাও ভাইয়া, পুরা যুক্ত হয়ে যাও। আচ্ছা, আফরা জান্নাত বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মারিয়া সুলতানা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মারিয়া মাহিরা সোহা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আফিয়া তাবাসসুম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। রিফাত আরা বর্ষা বলছে আসসালামু আলাইকুম। স্মৃতি আমিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আইরিন সুলতানা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। মারিয়া সুলতানা বলছে যে আগামীকালকে ইকোনমিক্স এক্সাম। ওকে। শ্যামলী আমিন। আচ্ছা, আমার নাই ক্লাস। আচ্ছা ঠিক আছে। মাহবুবা আক্তার আসছে, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। অনিক দাস বলছে, মেনশন দিছে। আচ্ছা, জোবা বলছে আসসালামু আলাইকুম। অনিক দাস বলছে কেমন আছেন ভাইয়া। মিতু বলছে আসসালামু আলাইকুম। ইসরাত জাহান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আফরা বলছে যে কেমন আছেন ভাইয়া। তাহেনা বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি তোমরা যুক্ত হয়ে গেছো। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তোমরা আরো যুক্ত হয়ে যাও, যাদেরকে তোমরা মেনশন দিতে পারবা বা জানো যে তারা ক্লাস করে। তো তাদেরকে মেনশন দিয়ে দাও যাতে ক্লাসটা মিস না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে দ্বিতীয় পত্র আছে, অর্থনীতি দ্বিতীয় পত্রের যে সপ্তম অধ্যায়, এটাকে আমরা বলি মুদ্রাস্ফীতির অধ্যায়। এই অধ্যায়টাতে ম্যাথ আছে এবং এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জন্য তোমাদের এই অধ্যায়টা জানা লাগবে। কি করা লাগবে? এই অধ্যায়টা জানা লাগবে। ঠিক আছে। আচ্ছা, মঈনুদ্দিন তালুকদার বলছে যে কেমন আছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদুল ইসলাম বলছে যে ভাইয়া কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইশরাত রিমু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে ঠিক আছে, আমরা বুঝতে পারছি তোমরা অনেকে যুক্ত হয়েছে। আমরা ক্লাসের দিকে আগাই। তো আমরা আজকে কোন অধ্যায় পড়বো? আমরা সপ্তম অধ্যায়, হয়তো দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, মুদ্রাস্ফীতি। এখন কথা হচ্ছে যে ভাইয়া মুদ্রাস্ফীতি কাকে বলে? মুদ্রাস্ফীতিটা আসলে কি? মুদ্রাস্ফীতিটা কি? এই যে মুদ্রাস্ফীতি বলতে আমরা বোঝাই মুদ্রার মূল্য কমে যাওয়া, অর্থাৎ মুদ্রার কি হয়ে যাওয়া। মুদ্রাস্ফীতি বলতে মুদ্রার মূল্য হ্রাস, মুদ্রার মূল্য হ্রাস। অতএব এটা মূলত ছিল মুদ্রার মূল্যস্ফীতি। ঠিক আছে, মুদ্রার মূল্যস্ফীতি ছিল। তাহলে মুদ্রার মূল্য হ্রাস মানে কি? যখন কোনো কারণে মুদ্রার যোগান বৃদ্ধি পেয়ে যায়, কি হয়ে যায়? মুদ্রার যোগান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, কিন্তু আমার যে উৎপাদন আছে বা আমার যে চাহিদা আছে, এই পরিমাণ যদি আমার কেনা থাকে, আমার যদি দ্রব্য সেবা না থাকে, মুদ্রার যোগান যদি প্রতিনিয়ত বৃদ্ধি পায়, তাহলে দাম স্তরের বৃদ্ধি পায়। কি হয়? দাম স্তরের বৃদ্ধি পায়। আর এই যে দাম স্তরের বৃদ্ধির ফলে আমার অর্থের মূল্য কমে যায়, এটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। এটাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি। অর্থাৎ ক্রমান্বয়ে দাম স্তরের বৃদ্ধিকেই আমরা বলি মুদ্রাস্ফীতি। ক্রমান্বয়ে কি? দাম স্তরের বৃদ্ধিকেই বলা হয় মুদ্রাস্ফীতি। এখন দাম স্তর বলতে আমরা কি বোঝাচ্ছি? এখানে কোনো একটা দ্রব্যের দামকে দাম স্তর বলা হয় না। আমার কিছু সংখ্যক দ্রব্যের দামের গড়কে আমরা দাম স্তর বলি। অর্থাৎ এ বাস্কেট অফ গুড, এক ঝুড়ি আমার দ্রব্য বা সেবার যে দাম আছে তার গড়কে আমরা বলি সাধারণ দাম স্তর। তো এই সাধারণ দাম স্তর যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, তখন আমার অর্থের মূল্য, মুদ্রার মূল্য কমে যায়। অতএব এইটা দিয়ে আমরা বোঝাই, আগে আমি 10 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা পাইতাম, এখন আমি 100 টাকাতেও ওই দ্রব্য সেবা পাচ্ছি না। মানে কি? আমার অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে গেছে, অর্থের মূল্য হ্রাস পেয়ে গেছে। এই যে অর্থের মূল্য হ্রাস পাওয়া বা অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এটাকেই আমরা বলি মুদ্রাস্ফীতি। কি বলি? এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। আচ্ছা, মুদ্রাস্ফীতি শহরে কোথাও কখনো তোমার জন্য গোলাপ কেনা হয়নি। আচ্ছা, এটা কে প্রেমিক পুরুষ হে তুমি? তোমার প্রেম দেখে গদগদ ভাব হয়ে অনেক রমণী ছুটে দৌড়াবে। ঠিক আছে, নাম জিহাদ হাওলাদার। আহারে প্রেমিক। আচ্ছা, প্রেম মানে না বাধা। তোমার এই মুদ্রাস্ফীতি প্রেমের কাছে আটকাবে না। তুমি যদি প্রেমিক হয়ে থাকো, তাহলে দুহাত প্রসারিত করো শাহরুখ খানের মতো। ওকে,
তো আমরা মুদ্রাস্ফীতি পড়তেছিলাম তাই না? তো এখানে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দেওয়া আছে, কি দেওয়া আছে? মুদ্রাস্ফীতির সংজ্ঞা দেওয়া আছে। অর্থাৎ আমি যে সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করছি ঠিক সেম ভাবে এখানেও একটু সংজ্ঞা তুলে ধরার চেষ্টা করছে। বলছে সাধারণত মুদ্রাস্ফীতি বলতে উৎপাদন বৃদ্ধি না পেয়ে, কি বৃদ্ধি না পেয়ে? উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধিকে বোঝায়। কাকে বোঝায়? অর্থের যোগানকে। অর্থাৎ অর্থের যোগান যদি বৃদ্ধি পায় কিন্তু আমার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না, আমার দেশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। আচ্ছা ভাই, আপনি আমার নাম বলতেছেন না কেন? কে তুমি? তোমার নাম বলি নাই আমি। আচ্ছা, মোহাম্মদ মিনহাজ উদ্দিন চৌধুরী। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তোমার নাম বলে দিলাম, যাও। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে? বলছে যে সাধারণত মুদ্রাস্ফীতি বলতে আমরা বোঝাই যে উৎপাদন বৃদ্ধি না পেয়ে যদি আমাদের অর্থের যোগান বৃদ্ধি করানো হয় তাহলে আমার দাম স্তরের বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? দাম স্তরের বৃদ্ধি পায়, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। তো এখানেও সেম জিনিস বলছে যে আমার যখন মুদ্রাস্ফীতি বলতেছি উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধিকে বোঝাচ্ছে। যদি দ্রব্য সামগ্রিক যোগান বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পায় তবে মুদ্রা বা আমার অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, এই দ্রব্যমূল্যের বৃদ্ধি পায়। এইটিকেই আমরা কি বলি? এইটিকেই আমরা মুদ্রাস্ফীতি বলি। অর্থাৎ অর্থের আমার দ্রব্যমূল্যের যোগান বৃদ্ধি না পেয়ে যখন আমার মুদ্রার যোগান বৃদ্ধি পায়, আমার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তখন কি বৃদ্ধি পায়? দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবং আমার অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এই যে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার যে প্রবণতা, এটাকেই আমরা বলি কি? এটাকেই আমরা বলি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি। কি বলি? মুদ্রাস্ফীতি বলি। তাহলে দ্রব্যমূল্যের বৃদ্ধি অর্থাৎ দ্রব্যের মূল্যের বৃদ্ধি, অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া, এরূপ প্রবণতা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তবে সে অবস্থাকে অর্থনীতিতে কি বলা হয়? মুদ্রাস্ফীতি বলা হয়। কি বলা হয়? মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ সহজ ভাষায় যখন আমি মুদ্রাস্ফীতি বলবো তখন হচ্ছে আমার অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস এবং দাম স্তরের ধারাবাহিক বৃদ্ধিকেই আমরা বলি মুদ্রাস্ফীতি। কি বলি? মুদ্রাস্ফীতি বলি। তাহলে মুদ্রাস্ফীতি কাকে বলে আমরা ক্লিয়ার, তাই তো? অর্থাৎ মুদ্রাস্ফীতি কাকে বলে? ক্লিয়ার? মুদ্রাস্ফীতি কাকে বলে? ক্লিয়ার? ধন্যবাদ আপু, বাট আমার অর্থনীতি সাবজেক্ট নাই। ওকে ঠিক আছে, যাদের অর্থনীতি সাবজেক্ট নাই তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, বিহিত মুদ্রার পরিমাণ কমে যাওয়া, আচ্ছা বিহিত মুদ্রার মুদ্রাস্ফীতি বলা হয়, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, ক্রমাগত দাম স্তরে বৃদ্ধি ফলে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে, হ্যাঁ শিপা ঠিক আছে, ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তো এই মুদ্রাস্ফীতি হতে হলে আমার কিছু বৈশিষ্ট্য অনুসরণ করতে হয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে কিছু প্রভাব দেখা যায়, কিছু বৈশিষ্ট্য দেখা যায় যে আমার মুদ্রাস্ফীতি আমার দেশের মধ্যে বিদ্যমান বা আমি মুদ্রাস্ফীতি ফেস করতেছি। তো এই বৈশিষ্ট্যগুলো কি কি বলছে? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতির যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে মুদ্রাস্ফীতির সময় কি হয়? দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি হয়। অর্থাৎ দাম যে আছে, আমার যে দ্রব্যের দাম আছে, এই দ্রব্যের দামগুলো ক্রমাগত, সব দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। যেমন আমরা অনুভব করতেছি বর্তমানে মুদ্রাস্ফীতি বাংলাদেশে চরম শিখরে যাচ্ছে। অর্থাৎ 2 ঘর পর্যন্ত মুদ্রাস্ফীতি চলে গেছে। কেন? কারণ আমরা দেখতেছি যে আমাদের প্রতিটা পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার সাধারণ দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? সাধারণ দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। এরপর বলছে যে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পায়। আমরা এটা খুব ভালো করে দেখতেছি। অর্থাৎ আগে আমি যেই পণ্যটা 100 টাকায় কিনতাম বা 50 টাকায় কিনতাম, এখন সেম পণ্য আমাকে কিনতে হচ্ছে কত টাকায়? 200 টাকা বা 300 টাকায় কিনতে হচ্ছে। 200 টাকা বা 300 টাকায় কি করতে হচ্ছে? কিনতে হচ্ছে, তাই না? তো এই যে বিষয়গুলা আমাদের এখানে যে বিষয়গুলো আছে, তাহলে এর মধ্যে হচ্ছে আমার অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা কি হচ্ছে? কমে যাচ্ছে। অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তো এইটা আমার এখানে বলছে যে অর্থের মূল্য হ্রাস পায় মুদ্রাস্ফীতির সময় এবং স্বল্প পরিমাণ সেবা ও দ্রব্যের জন্য অধিক অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ আমার অল্প দ্রব্যের জন্য অনেক টাকা পেমেন্ট করতে হয়, অনেক টাকা দিতে হয়। এখন তুমি বাজারে যদি যাও, কোথায় যাও? বাজারে যদি যাও, যে বাজারে কোনো দ্রব্য কিনবা, 1 কেজির জন্য যে টাকা এখন দিতে হয়, আগে 10 কেজির জন্য ওই টাকা দেওয়া লাগতো। তাহলে আগেকার সময় তোমার অর্থের ক্রয় ক্ষমতা অনেক বেশি ছিল, এখন
কম। অতএব এখন 1000 টাকা দিয়ে এক ব্যাগ খরচ পাওয়া যায় না, কিন্তু আগেকার সময় 1000 টাকা দিয়ে এক বস্তা খরচ পাওয়া যেত, এক বস্তা দ্রব্য সামগ্রী পাওয়া যেত। তাহলে কি হয়েছে? অর্থের ক্রয় ক্ষমতা কমে গেছে। এরপর বলছে যে সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ আমার দেশের যে যোগান, আমার দেশের যে দ্রব্য সামগ্রী, এর থেকে আমার যদি চাহিদা বেড়ে যায়, আমার লোক সংখ্যা বেশি, আমার চাহিদা বেড়ে গেছে, ফলে দাম কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। আর দাম বেড়ে গেলেই তো অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে, তাই না? তখন মুদ্রাস্ফীতি দেখা যাবে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এরপর বলছে যে মৃদু মুদ্রাস্ফীতি। কি মুদ্রাস্ফীতি? মৃদু মানে মুদ্রাস্ফীতির পরিমাণ যদি 1 থেকে 9 পর্যন্ত হয়। কত পর্যন্ত? 1 থেকে 9 পর্যন্ত হয়, এটাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। অতএব এই মুদ্রাস্ফীতিটা মৃদু, এটা সহনশীল, আমার অর্থনীতির জন্য, আমার দেশের অর্থনীতির জন্য ভালো। এই অর্থনীতিতে যদি মৃদু মুদ্রাস্ফীতি থাকে তাহলে আমার বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং আমার উৎপাদন বৃদ্ধির জন্য এটা সহায়ক হয়। অর্থাৎ আমার উৎপাদন এগুলোতে বৃদ্ধি পাবে। তবে মুদ্রাস্ফীতির পরিমাণ যদি আমার 10 থেকে বেড়ে যায়, 10 থেকে কি হয়? বেড়ে যায়, অর্থাৎ 10, 11, 12 অর্থাৎ ডাবল ডিজিট হয়ে যায়, তখন এটা আমার দেশের জন্য, আমার দেশের অর্থ ব্যবস্থার জন্য এটা খারাপ। এটা কি খারাপ? এটা তখন আমার দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিবে। কি করে দিবে? অর্থনীতিকে ভঙ্গুর করে দিবে। আমার বিনিয়োগ কমে যাবে, আমার কর্মসংস্থান কমে যাবে, ঠিক আছে, আমার উৎপাদন কমে যাবে। তো এইগুলো আমার জন্য খারাপ। তবে মৃদু মুদ্রাস্ফীতি ভালো। তো এইটার কথাটা পরের লাইনে বলছে যে উলম্ব মুদ্রাস্ফীতি বা হাইপার মুদ্রাস্ফীতি বা অনেক বড় মুদ্রাস্ফীতি, যেগুলো লাফিয়ে লাফিয়ে আমার বৃদ্ধি পায় বা যা অর্থনীতিতে চরম ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করে। তাহলে মুদ্রাস্ফীতি মৃদু পরিমাণ থাকা ভালো, সিঙ্গেল ডিজিটে থাকা ভালো। এর বেশি হলে কি হবে? এর বেশি হলে আমার এটা খারাপ হয়ে যাবে, আমার অর্থনীতিতে ভারসাম্যহীন অবস্থা তৈরি করবে। বুঝতে পারছো? ক্লিয়ার? একটু জানাও ক্লিয়ার? তোমরা এতজন অর্থনীতির স্টুডেন্ট কিন্তু ক্লাস করতেছো মাত্র 98 জন। কেন? খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ওকে, এরপরে আমাদের মুদ্রাস্ফীতি পরিমাপের একটা জেনারেল সূত্র দেওয়া আছে। অর্থাৎ আমরা খুব সহজভাবে কিভাবে মুদ্রাস্ফীতি দেখতে পারি, খুব সহজভাবে আমরা কিভাবে মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারি, কয়েকটা দ্রব্য থেকে আমরা যদি এটা পরিমাপ করি, কয়েকটা দ্রব্যের মাধ্যমে যদি আমরা পরিমাপ করি, তাহলে সহজ মাধ্যমে আমরা একটা মুদ্রাস্ফীতি দেখতে পাই। তাহলে কিভাবে বের করব? বলছে আমরা যদি মুদ্রাস্ফীতি নির্ণয় করি খুব সহজ পদ্ধতি দিয়ে, কি দিয়ে? খুব সহজ পদ্ধতি দিয়ে। ইনফ্লেশন সমান, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, এটা সমান আমরা দেখি পিটি মাইনাস PT-1 ডিভাইডেড বাই PT-1। তাহলে এই জায়গায় আমার বলছে পিটি হচ্ছে বর্তমান দাম। কি দাম? বর্তমান দাম, বর্তমান দাম। T-1 বলছে পূর্ববর্তী দাম বা অতীতের দাম, পূর্ববর্তী দাম। কি দাম? পূর্ববর্তী দাম, পূর্ববর্তী দাম। তাহলে পিটি হচ্ছে বর্তমান দাম, PT-1 হচ্ছে পূর্ববর্তী দাম। কি দাম? পূর্ববর্তী দাম। তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝলাম? এই জায়গাতে তোমরা প্রায় সময় বোঝো না যে আসলে এখানে টিটা কি, এখানে টিটা কি। এখানে টিটা একটা সিম্বল, টিটা একটা সিম্বল, জাস্ট একটা সিম্বল। এটা আমরা টাইম সিরিজ ডাটা বলি। কি বলি? টাইম সিরিজ ডাটা বলি। কি বলি? টাইম সিরিজ ডাটার জন্য আমরা এখানে টি ব্যবহার করি। অর্থাৎ এগুলা আমরা বাৎসরিক বা আমরা সাপ্তাহিক বা মাসিক বা আমরা 6 মাস পর পর এগুলো আমার দামগুলো চেঞ্জ হয়, এজন্য এটাকে বলা হয়
টি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এগুলা আমরা এটাকে বলি টাইম সিরিজ ডাটা। অর্থাৎ এটা সময় অন্তর অন্তর পরিবর্তন হয়। কি অন্তর অন্তর? সময় অন্তর অন্তর। অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর পর পরিবর্তন হতে পারে। আমরা প্রতি বছর এটা হিসাব করতে পারি, 6 মাস পর হিসাব করতে পারি, আমরা 3 মাস পর হিসাব করতে পারি। তো এই জায়গাতে আমার যদি পাস থাকতো, কি থাকতো? পাস। টি এর জায়গায় পাস থাকতো। পাস মানে কি? বর্তমান। পাস মানে বর্তমান। এখন আমি যদি 5 থেকে 1 বাদ দেই তাহলে কি আসবে বলো তো? 5 থেকে 1 বাদ দিলে 4। তাহলে আমি 1 2 3 4 5, দেখো আমার 5 আছে। কি আছে? 5। 5টা আমার সর্বশেষ বা বর্তমান। বর্তমান। এখন 5 থেকে 1 বাদ দিলাম 4, তাহলে 4টা কি হইলো? 5 এর পূর্ববর্তী হইলো না বলো তো? 5 এর পূর্ববর্তী হইলো না, মানে এটা অতীত না? এটা অতীত না? তো এই জিনিসটাই আমার এখানে জেনারেলি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নির্ণয়ের সময় ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে আমি যখন মুদ্রাস্ফীতি নির্ণয় করতেছি বা ইনফ্লেশন নির্ণয় করতেছি, তখন এখানে আমি বলতেছি যে পিটি মানে বর্তমান দাম। কোন দাম? বর্তমান দাম থেকে অতীতের দাম, অতীতের দাম কি বিয়োগ ভাগ অতীতের দাম, ভাগ কি? অতীতের দাম। অর্থাৎ অতীত দাম গুণন 100, গুণন 100। তাহলে আমি কি পাবো? খুব সহজভাবে আমি মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারবো। এই করতে পারবো, মুদ্রাস্ফীতি নির্ণয় করতে পারবো। তো এখানে আমি যদি তোমাদের একটা কি বলি, একটা ম্যাথমেটিক্যাল উদাহরণ দিই, কি দেই? ম্যাথমেটিক্যালি উদাহরণ দিই, দিয়ে যদি বোঝাই যে তোমার বর্তমান দাম, কি দাম? বর্তমান দাম পিটি দেওয়া আছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। আর পিটি মাইনাস 1 ছিল 40 টাকা। কত টাকা? 40 টাকা। তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কত? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কত? অর্থাৎ ইনফ্লেশন সমান, তখন তুমি কি লিখবা? পিটি মাইনাস পিটি মাইনাস 1 ডিভাইডেড বাই পিটি মাইনাস 1 ইন্টু 100 ইন্টু 100। তাহলে তুমি কি পাচ্ছ বলো তো? উপরে পাচ্ছ 50 বিয়োগ 40 ভাগ 40 গুণন 100, গুণন 100। তাহলে এইখানে আসে উপরে কত? 10 গুণন 100, নিচে 40, নিচে কত? 40, নিচে কত? 40। তাহলে এবার যদি তুমি এটাকে কি করো? এবার যদি এটাকে তুমি কাটাকাটি করো তাহলে এরকম আসে 4/1, 4/1। অর্থাৎ এইটা গুণন, তাহলে এই জায়গাতে তোমার আসতেছে কত? আচ্ছা, এইখানে আমরা এইটাকে ডিরেক্ট এখানে করে নিয়ে আসি, ঠিক আছে? এখানে আমরা ডিরেক্ট করি, উপরে 1 নিচে 4 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু কত? 100, তাই না? ইন্টু 100। তাহলে এইটাকে যদি এবার আমি আবার ভাগ করি, 1কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসে বলো তো? কত আসে? আমার আসে 0.25, তাই না? গুণন 100, গুণন 100 সমান কত? সমান হচ্ছে 25%। কত পার্সেন্ট? 25%। অর্থাৎ আমার আগের দাম 40 টাকা থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25% বৃদ্ধি পাইছে। এই 25% হচ্ছে আমার মুদ্রাস্ফীতি। 25% হচ্ছে আমার কি? মুদ্রাস্ফীতি। তো এভাবেও বের করতে পারো, বা তোমরা এখানে এইটাকে এভাবে না করে, এটাকে এভাবে না করে এখান থেকে তুমি এভাবেও করতে পারো। এখানে করলে কত আসবে? এখানে করলে তোমার উপরে আসবে 10 গুণন 100 যদি করো তাহলে 1000। 1000কে যদি তুমি ভাগ করো 40 দিয়ে তাহলে মান আসবে 25%। এভাবে করলেও তুমি বের করতে পারবা, কোনো সমস্যা নাই। এভাবে করলেও পাবা। বা এখানে তোমার আসছে কত? 1, আর এখানে আছে কত? এখানে আছে গুণ 100, গুণ কত? 100। তাহলে এই যে এইটাকে যদি তুমি গুণ করো উপরে 100 ভাগ 4, 100 ভাগ 4, তখনও ডিরেক্ট আসে 25%, ডিরেক্ট আসে 25%। কত পার্সেন্ট? 25%। যেভাবেই করো তুমি, যেভাবেই করো মান কত আসবে? 25% আসবে। তাহলে এই যে 25%, অর্থাৎ তোমার আগে ছিল 40 টাকা দাম, এখন হয়েছে 50 টাকা। তাহলে ইনফ্লেশন কতটুকু হয়েছে? কতটুকু দাম বৃদ্ধি পাইছে? বলতেছে যে 25% ইনফ্লেশন হয়েছে। কত পার্সেন্ট? 25% ইনফ্লেশন হয়েছে। অর্থাৎ তোমার 100 টাকায় 25 টাকা বেড়ে গেছে। 100 টাকায় কত টাকা বেড়ে গেছে? 25 টাকা। অর্থাৎ খুব সহজে আমরা এভাবে নির্ণয় করতে পারি। কি করতে পারি? নির্ণয় করতে পারি। তো এখানে এরকম একটা ম্যাথমেটিক্যালি দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা ম্যাথমেটিক্যালি উদাহরণ দেওয়া আছে। আমরা যেটা করলাম, অর্থাৎ আগে ছিল তোমার 40 টাকা দাম, এখন হচ্ছে 50 টাকা। এটাকে ম্যাথমেটিক্যালি করলে দেখা যায় যে মুদ্রাস্ফীতির হার হচ্ছে 25%। কত পার্সেন্ট? 25%। ওকে, এরপরে আসো আমরা এটাকে চিত্রের মাধ্যমেও দেখাতে পারি। অর্থাৎ মুদ্রাস্ফীতির আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিসের মাধ্যমে প্রকাশ করতে পারি? চিত্রের মাধ্যমে প্রকাশ করতে
পারে। বুঝতে পারছো? অর্থাৎ আমরা মুদ্রাস্ফীতি যদি দেখি তাহলে মুদ্রাস্ফীতির চিত্র আমরা এভাবে দেখি। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে AD1, এটা হচ্ছে AD2, আর এটা হচ্ছে AS রেখা। কি রেখা? AS রেখা। তো এখানে দেখো তোমার P1 আর P2, এখানে কিউ। এবার দেখো তোমার যোগান সীমাবদ্ধ। যোগান কি? সীমাবদ্ধ। অর্থাৎ তোমার সামগ্রিক যোগান স্থির। সামগ্রিক যোগান স্থির। সামগ্রিক যোগান বাদ দিচ্ছে না, তোমার সামগ্রিক যোগান যা আছে তাই। সামগ্রিক যোগান যা আছে তাই। এখন যদি তোমার চাহিদা বৃদ্ধি পায়, কি হয়? চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার যোগান বৃদ্ধি না পেয়ে যদি চাহিদা বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি পেয়ে হয়েছে কি? D2 তে চলে গেছে। অর্থাৎ AD2, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাইছে। যদি আমার যোগান স্থির থাকে, চাহিদা বৃদ্ধি পায়, তাহলে দাম কি হয় বলতো? দাম বেড়ে যায়। অথবা আমার দাম কি হয়েছে? দামের স্তর বৃদ্ধি পাইছে। দামের স্তর বৃদ্ধি পাইছে। আর এই যে দামের স্তরে যখন বৃদ্ধি ঘটলো, এই দামের স্তরের বৃদ্ধিকে আমরা বলতেছি মুদ্রাস্ফীতি। কি বলতেছি? মুদ্রাস্ফীতি বলতেছি। কি বলতেছি? আসসালামু আলাইকুম, ক্লাস নাই, ঘুরবার আইছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আজকে এত কম স্টুডেন্ট কেন ভাইয়া? আমিও বুঝতেছি না এত কম কেন। আচ্ছা, এই অধ্যায় কি ভাইয়া আপনি আগেও পড়াইছিলেন নাকি? না, এই অধ্যায়ে আগে পড়াই নাই তোমাদের, তবে যারা পেইডে আসো তাদেরকে পড়াইছি। আচ্ছা ভাইয়া, 8 চ্যাপ্টার কবে পড়াবেন? 8 চ্যাপ্টার পড়াবো ইনশাল্লাহ, সমস্যা নাই। ভাইয়া মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি কি একই? হ্যাঁ একই। মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি একই জিনিস। হ্যাঁ একই জিনিস। কাজী মাহমুদুল হাসান, একই জিনিস ভাইয়া, একই জিনিস। অর্থাৎ মুদ্রাস্ফীতি বলতে আমরা মূল্যস্ফীতিকে বোঝাই। কি কে বোঝাই? মূল্যস্ফীতিকে বোঝাই। তাহলে আমরা মুদ্রাস্ফীতি চিত্র এভাবে দেখাতে পারি। কিসের কারণে? আমার এখানে চাহিদা, অর্থাৎ সামগ্রিক চাহিদা যদি আমার সামগ্রিক যোগানের থেকে বৃদ্ধি পায়, তাহলে দামের স্তর বেড়ে যায়। আর দামের স্তর বেড়ে গেলে আমার ক্রয় ক্ষমতা কমে যায়। কি কমে যায়? ক্রয় ক্ষমতা কমে যায়। আর যখনই ক্রয় ক্ষমতা কমে যাবে, তখনই সেটা কি হবে? আমার মূল্যস্ফীতি হবে। আচ্ছা, জুয়াদ আলী নাকি? মুদ্রাস্ফীতির কারণে একটা গার্লফ্রেন্ড জুটলো না। আচ্ছা ঠিক আছে, চিত্রটা অনেক কঠিন। চিত্রটা কঠিন না? আচ্ছা, রিয়া বলছে যে আবার বুঝাই দেন, আমি আসি সব সময়। আচ্ছা আবার বুঝাই দিব। ওকে ঠিক আছে। দেখো আমরা এখানে এই দিকে লিখছি পরিমাণ, অর্থাৎ কিউ মানে এখানে হচ্ছে পরিমাণ, দ্রব্যের পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ তোমার উৎপাদনের যে পরিমাণ আছে সেটা হচ্ছে দ্রব্যের পরিমাণ। আর এদিকে আমরা নিয়েছি দাম। নেওয়ার ফলে আমরা এখানে সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা নিছি। এখন আমি এখানে বলছি, যদি আমার মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যের মধ্যে আছে, যদি সামগ্রিক যোগান বৃদ্ধি না পায়, কি বৃদ্ধি না পায়? সামগ্রিক যোগান বৃদ্ধি না পেয়ে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সামগ্রিক চাহিদা। অতএব আমার এই যে AD থেকে আমার AD2 তে যখন বৃদ্ধি গেছে, বেড়ে গেছে, হ্যাঁ বৃদ্ধি পাইছে আমার সামগ্রিক চাহিদা, তখন আমার যোগান তো বৃদ্ধি পায় নাই। আর যোগান যখন বৃদ্ধি পায় না, চাহিদা যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে অটোমেটিক দামের স্তর বেড়ে যায়। কি বেড়ে যায়? দামের স্তর বেড়ে যায়। মানে তোমার বাজারে ধরো যে পণ্য আছে 10টা, এখন চাহিদা দিচ্ছে 100 জন বা 200 জন বা 400 জন, তাহলে ওই দোকানদার কিভাবে বিক্রি করবে? 100 জন আসতেছে ওই 10টা পণ্য কিনতে, তাহলে দোকানদার এবার কি করবে? দাম বাড়াবে। বলছে যে সর্বোচ্চ দামে কিনবে আমি তাকেই দিব, তার নিচে দিব না। তাহলে যখন সে সর্বোচ্চ দামে দিতে চাবে, মানে দাম বাড়াবে, তখন আমার দাম বেড়ে গেলে আমার আগে যে পরিমাণ আমি অর্থ দিয়ে ওটা ক্রয় করতে পারতাম, এখন আমার অনেক বেশি অর্থ লাগতেছে। মানে কি? মানে দাঁড়াইলো আমার অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, আমার মূল্যস্ফীতি হচ্ছে, আমার মুদ্রাস্ফীতি হচ্ছে। তাহলে সেটাকেই আমি বলতেছি মুদ্রাস্ফীতি। তো এইটাকে আমরা বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, বা আমরা জেনারেলি মুদ্রাস্ফীতি চিত্র এভাবে দেখাতে পারি। কি করতে পারি? এভাবে আমরা মুদ্রাস্ফীতি চিত্র দেখাতে পারি। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, হুডি আর স্মার্টফোনের জন্য যারা ক্লাস করতো তারা আসে না। আচ্ছা ভাইয়া, আমরা তো দেখছিলাম যে আমার যখন
আমরা যখন দেখি যে আমাদের কি হয়, আমাদের হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক আছে। দেখো তোমরা হচ্ছে বেসিক তোমাদের খুবই ঝামেলা আছে, কারণ তোমরা বেসিক পড়ো নাই, তোমরা একবারে দ্বিতীয় পত্র হিসেবে পড়তেছো, এই জন্য তোমাদের সমস্যা। ঠিক আছে, আমি এখানে শুধু তোমার চাহিদার কথা বলতেছি না, বা আমি তোমাকে চাহিদা বিধি শুধু দেখাচ্ছি না, আমি তোমাকে যোগান আর চাহিদা দেখাচ্ছি। কি দেখাচ্ছি? যোগান আর চাহিদা। এটা হচ্ছে আমার যোগান রেখা, কোন রেখা? যোগান রেখা। আর এটা হচ্ছে চাহিদা রেখা। কি রেখা? চাহিদা রেখা। কি রেখা? চাহিদা রেখা। তাহলে এইখানে আমার হচ্ছে ভারসাম্য অবস্থা। কি অবস্থা? ভারসাম্য অবস্থা। এটা হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ। এটা কি? ভারসাম্য পরিমাণ। এটা আমার ভারসাম্য দাম। এখন আমার যোগান বৃদ্ধি পায় নাই। কি বৃদ্ধি পায় নাই? আমার যোগান বৃদ্ধি পায় নাই। আমার যোগান রেখা এখানেই আছে। কি আছে? আমার যোগান এখানেই আছে, এখানেই আছে। আমি এখানেই যোগান দিচ্ছি। কি দিচ্ছি? এখানেই যোগান দিচ্ছি। এখন আমার চাহিদা বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে? আমার চাহিদা বৃদ্ধি পাইছে। এখন যদি আমার ওই যে চাহিদা বৃদ্ধি করতে হয়, কি বৃদ্ধি করতে হয়? চাহিদা বৃদ্ধি করতে হয়। চাহিদা বৃদ্ধি করা মানে কি? চাহিদা বৃদ্ধি করা মানে এখান থেকে চাহিদা রেখাকে শিফট করা। অতএব এইখানে চলে গেছে এবার চাহিদা রেখা, অতএব আমার D2 এখানে চলে আসছে। তাহলে দেখো আমার যোগান বৃদ্ধি পায় নাই। কি বৃদ্ধি পায় নাই? যোগান বৃদ্ধি পায় নাই। আমার যোগান এখানেই আছে, কিন্তু আমার চাহিদা এখানে শিফট করে গেছে। তাহলে আমার যদি চাহিদা বেড়ে যায়, এই পরিমাণ যোগানে আমার চাহিদা বেড়ে গেছে, তাহলে আমি কিভাবে এটা সম্মুখীন হব? ভারসাম্য অবস্থায় কিভাবে যাব? ভারসাম্য কিভাবে হবে? তাহলে আমার যখন চাহিদা বেড়ে যাবে, আমার ওই যোগান থেকে চাহিদা যখন বেড়ে যাবে, ধরো তোমাকে আমি উদাহরণ দিছিলাম যে তোমার দোকানে 10টা ললিপপ আছে, এখন কিনতে আসে 100 জন। কতজন? 100 জন। আমি আগে বিক্রি করতাম 2 টাকা, এখন যদি 10 জন আসতো, আমি 10 জনকে 10টা দিয়ে দিতাম, কিন্তু আসছে 100 জন। চাহিদা তাহলে কত হয়েছে? 100। মানে আমার ওই দোকানে চাহিদা গেছে বেড়ে। এবার আমি কি করব? এবার ললিপপের দাম বাড়াবো আমি। অর্থাৎ যে কিনতে চাও সে আসো, যে কিনবা না সে চলে যাও। তাহলে এখানে কি হয়? এখানে এই জায়গাতে দামটা বেড়ে যায়, দাম বেড়ে যায়। এসে কি হয়? ভারসাম্য হয়। কিভাবে ভারসাম্য হয়? যখন দাম বাড়ে, আমরা জানি যখন দাম বাড়ে তখন যোগানও বাড়ে, তখন যোগান রেখাটা এখানে শিফট করে। কি করে? এখানে শিফট করে। অতএব এই জায়গাতে তখন যে ভারসাম্য হয়। কি হয়? এই জায়গাতে ভারসাম্য হয়। অতএব যোগান রেখা এখানের মধ্যেই আছে, যোগান রেখার পরিবর্তন হয় না, কিন্তু চাহিদা রেখার পরিবর্তন হয়েছে, কারণ চাহিদা বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে? চাহিদা বৃদ্ধি পাইছে। কিভাবে? এই যে তখন দাম যে বৃদ্ধি পেয়ে সামঞ্জস্য হয়েছে। এগুলো হচ্ছে প্রথম পত্রের পড়া। কিসের পড়া? প্রথম পত্রের পড়া। আচ্ছা, তিশা বলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝি না কেন? আচ্ছা, আফিয়া তাবাচ্চুম বলছে যে বুঝি না কেন। আচ্ছা, বুঝতে পারতেছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর একটু তোমাদের বোঝাই দেই, আর একটু বোঝাই দেই, আর একটু ভালো করে বোঝাই। দেখো, আমরা চাহিদা বিধি অনুসারে যখন দেখি, যখন দাম বাড়ে, দেখো দাম P1, P2, P3, তখন আমার চাহিদা Q1, Q2, Q3। দেখো আমার দাম বৃদ্ধি পাইছে, চাহিদা কমে গেছে। এটা হচ্ছে চাহিদা বিধি। এটা কি? চাহিদা বিধি। অর্থাৎ P1 থেকে দাম যখন P2 হয়েছে, আমার চাহিদা Q1 থেকে Q2 তে চলে আসছে। কোথায় চলে আসছে? Q2 তে চলে আসছে। এরপরে যখন আরো বেড়ে গেছে P3, তখন আমার চাহিদা আরো কমে হয়েছে Q3। অর্থাৎ দাম যত বাড়ে চাহিদা তত কমে, আবার দাম উল্টা দিকে যত কমে চাহিদা তত বাড়ে। এটা আমরা জানি, এটা আমরা জানি, এটা আমরা জানি। এরপরে আমরা যোগান রেখা দেখছিলাম। কি দেখছিলাম? যোগান রেখা দেখছিলাম। এখানে যোগানের পরিমাণ আর এখানে দাম। অতএব আমার দাম যত বাড়ে যোগান তত কি হয়? বাড়ে। অতএব এখানে Q1, Q2, Q3, এখানে P1, P2, P3। দেখো আমার দাম যত বাড়ছে আমার যোগান তত বৃদ্ধি পাইছে, আবার দাম যত কমছে আমার যোগান তত কমছে। ঠিক আছে, যখন P1 দাম তখন যোগান Q1, যখন P2 দাম তখন যোগান Q2, যখন দাম P3 তখন যোগান Q3, তখন কি? যোগান Q3, তখন কি? যোগান Q3। তো এইটা হচ্ছে যোগান বিধি, আর এটা কি? এটা হচ্ছে চাহিদা বিধি। তো ভারসাম্য নামে একটা আমরা কন্ডিশন করছি। কি করছি? ভারসাম্য নামে একটা কন্ডিশন করছি। অর্থাৎ ভারসাম্য হচ্ছে এমন একটা অবস্থা যেখানে চাহিদা এবং যোগান পরিবর্তন হতে চায় না, চাহিদা এবং যোগান দুটাই সমান হয়। কি হয়? দুটাই সমান হয়। অর্থাৎ চাহিদা সমান যোগান হয়, এবং এখান থেকে কোনো কিছু পরিবর্তন হতে চায় না। যদি পরিবর্তন হয় তাহলে দামের উপর প্রভাব পড়ে। যদি পরিবর্তন হয় কিসের উপর প্রভাব পড়ে? দামের উপর প্রভাব পড়ে। কিসের উপর?
দামের উপর প্রভাব পড়ে, আমার পরিমাণের উপর তখন প্রভাব পড়ে। অর্থাৎ দাম এবং পরিমাণের উপর তখন প্রভাব পড়ে, অর্থাৎ যে কোনো একটার উপর আমার তখন প্রভাব পড়ে। তো আমরা এই দুইটা জিনিসের চাহিদা এবং যোগানের কম্বিনেশনে আমরা এখানে কি পড়ছি, আমরা এখানে ভারসাম্য অবস্থা পড়ছিলাম। কি পড়ছিলাম? ভারসাম্য অবস্থা পড়ছিলাম। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার ভারসাম্য পয়েন্ট। এটা কি পয়েন্ট? ভারসাম্য পয়েন্ট। এইটা আমার কিউ, এটা আমার জিরো, এটা আমার পি। এটা হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ, আর এটা হচ্ছে আমার ভারসাম্য দাম। এই পয়েন্ট থেকে, এই ই বিন্দু থেকে আমার কোনো কিছু পরিবর্তন হতে যাবে না, কারণ এই পয়েন্টে আমার এডি, অর্থাৎ আমার চাহিদা সমান কি, আমার এখানে চাহিদা সমান যোগান, চাহিদা সমান যোগান। কেন এখান থেকে কোনো কিছু পরিবর্তন হতে চায় না আমি সেটা বলতেছি। এখন এখান থেকে এই জায়গা থেকে ধরো দাম বেড়ে গেছে, কি হয়েছে? দাম বেড়ে গেছে, P1 এ গেছে। কোথায় গেছে? P1 এ। দাম বেড়ে গেছে P1 এ। যদি দাম P1 এ যায়, আমরা জানি দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, অর্থাৎ চাহিদা হবে এইখানে। চাহিদা তখন কোথায়? চাহিদা হবে Q1 এ। কোথায়? Q1 এ। কিন্তু দেখো আমার যখন দাম বাড়ে, যোগান কি হয়? সমমুখী ক্রিয়া করে, অর্থাৎ যোগান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? যোগান বৃদ্ধি পায়। এবার আমার যোগান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? যোগান বেড়ে যাবে। এখন এখান থেকে তোমাদের আমি বলি, এই যে আমার চাহিদা এখানে, চাহিদা এইচ বিন্দুতে। কোন বিন্দুতে? এইচ বিন্দুতে। যোগান এফ বিন্দুতে। যোগান কোন বিন্দুতে? এফ বিন্দুতে। এখন আমার যদি যোগান বেশি থাকে, কি বেশি থাকে? যোগান বেশি, যোগান বেশি, যোগান বেশি আর চাহিদা কম, চাহিদা কম। দেখো আমার চাহিদা এইচে, যোগান এইখানে, তাহলে আমার এই পরিমাণ জায়গা, কি পরিমাণ জায়গা? এই পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গা, আমার এই পরিমাণ জায়গা, এই জায়গাটা কি থাকবে? পুরাটা অবিকৃত থেকে যাবে, ফাঁকা থেকে যাবে। এটা আমার চাহিদা এইচে, যোগান আছে এফ এ, যোগান আছে এফ এ। অতএব আমি যোগান দিছি, অতএব এস আছে আমার 50, আর তুমি চাহিদা নিছো কত? তুমি চাহিদা নিছো 20, চাহিদা নিছো কত? 20। তাহলে অতিরিক্ত আছে কত? আমার এক্সট্রা আছে কত? এক্সট্রা আছে আমার 50 থেকে 20 বাদ দিলে 30 পরিমাণ আমার এক্সট্রা আছে। তাহলে যখন আমার অতিরিক্ত দ্রব্য থেকে যাচ্ছে, একজন বিক্রেতা তার দ্রব্য কি ফালায় রাখবে? কখনোই রাখবে না। ওইটা বিক্রি করে দিতে চাইবে। কি করে দিতে চাইবে? বিক্রি। কারণ পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে, পড়ে থাকলে কি হবে? নষ্ট হয়ে যাবে, পচে যাবে, ওইটা আমার লস হয়ে যাবে। তো বিক্রেতা যখন বিক্রি করে দিতে চাবে, মানে কি? চাহিদা বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করতে হবে? চাহিদা বৃদ্ধি করতে হবে। আর যখনই চাহিদা বৃদ্ধি করতে হয়, কি বৃদ্ধি করতে হয়? চাহিদা বৃদ্ধি করতে হয়, তখন দাম কমে যায়। কি কমে যায়? দাম কমে যায়। অর্থাৎ এই যে যখন দাম কমে যাবে, তখন চাহিদা বৃদ্ধি পাবে। তখন কি হবে? এই যে চাহিদা এইচ থেকে আবার ভারসাম্যের দিকে আসবে। আর দাম কমলে যোগানও কি হয়? যোগান কমে যায়। অর্থাৎ দাম যখন কমে, যোগান তখন কমে। যোগান কি হয়? যোগান তখন কমে যায়। তাহলে এবারে আমার এই এফ থেকে যোগানও কমে ভারসাম্যের দিকে আসবে। কোথায় আসবে? ভারসাম্যের দিকে আসবে। আবার ঠিক উল্টা দিক দিয়ে যদি আমার দাম কম থাকে, কি কম থাকে? দাম কম থাকে P2 তে যদি আমার দাম এবার হয়, কোথায় হয়? P2 তে যদি আমার দাম হয়, তাহলে এখান থেকে দেখো কি অবস্থা তৈরি হয়। যখন আমার দাম কম, তখন যোগান আমার কম, যোগান আমার আসে Q3 তে। কোথায়? Q3 তে। অর্থাৎ যোগান আমার এই বিন্দুতে, এটার নাম ধরো কে বিন্দু। কোন বিন্দু? কে বিন্দু। আর দাম যখন কমে, চাহিদা কি হয়? চাহিদা অনেক বাড়ে। দেখো দাম যখন P1, চাহিদা তখন এইখানে, দাম যখন এইখানে, চাহিদা তখন এইখানে। মানে আমার দাম কমলে চাহিদা বাড়ে। তখন আমার চাহিদা কোথায়? চাহিদা আমার ধরো এল বিন্দুতে। কোন বিন্দুতে? এল বিন্দুতে। মানে এবার যদি উল্টা ঘটনা ঘটে, যোগান কম, চাহিদা বেশি, চাহিদা বেশি। অতএব বাজারে এবার ধরো তোমার বাজারে দ্রব্য হচ্ছে, বাজারে দ্রব্য হচ্ছে 20টা, কিনতে গেছো 50 জন। কিনতে গেছো কত? 50 জন। তাহলে 20টা শার্ট আছে, কিনতে গেছো 50 জন একসাথে। তাহলে ওই শার্টের দোকানদার কি করবে? তোমার 20টা শার্ট দিবে, আর বাকি 30 জনকে কি ফেরত দিবে? কিভাবে ফেরত দিবে? ও তো সেম টাকা দিতে রাজি, তাহলে কিভাবে ফেরত দিবে? তখন ওই দোকানদার কি করবে? দোকানদার করবে যে এদের চাহিদা কমানোর জন্য, কি কমানোর জন্য? চাহিদা কমানোর জন্য সে দাম বাড়াবে। অর্থাৎ দাম যখন বেড়ে যাবে, তখন অটোমেটিকলি তার কি হবে? চাহিদা কমে যাবে এবং যোগান কি হবে? যোগান বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আবার সে দাম উপর দিকে শিফট করাবে। যখন দাম বৃদ্ধি পায়, তখন যোগান এখান থেকে আবার ভারসাম্যের দিকে শিফট করে। কোন দিকে শিফট করে? ভারসাম্যের দিকে শিফট করে। আর দাম বাড়ার সাথে সাথে চাহিদা কি হয়? চাহিদা কমে যায়। চাহিদা কি হয়?
কমে যায়, কমে যে আবার ভারসাম্যর দিকে ফিরে। কিসের দিকে ফিরে? ভারসাম্যর দিকে ফিরে। এই জন্য বলি আমরা ভারসাম্য বিন্দুতে, কোন বিন্দুতে? ভারসাম্য বিন্দুতে চাহিদা সমান যোগান হয়। এখান থেকে আমার ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ পরিবর্তন হতে চায় না। কি হতে চায় না? পরিবর্তন হতে চায় না। কি হতে চায় না? পরিবর্তন হতে চায় না। অর্থাৎ ভারসাম্য মানে স্থিতিশীল অবস্থা। এখানে চাহিদা যোগান দাম পরিমাণ সব সমান থাকে, এখান থেকে কোনো কিছু পরিবর্তন হতে চায় না। তবে যদি পরিবর্তন হয়, অর্থাৎ আমার দাম পরিবর্তন বাদে, কি পরিবর্তন বাদে? দাম। আমরা তো দেখলাম দামের পরিবর্তন। কিসের পরিবর্তন দেখলাম? দামের পরিবর্তনের কারণে চাহিদা যোগানের পরিবর্তন দেখছি, তাই না? আমার উল্টা দিক দিয়ে যদি আমার চাহিদা আর যোগানের পরিবর্তন হয়, তাহলে দামের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? তখন দামের উঠানামা করবে। কিসের উঠানামা করবে? দামের উঠানামা করবে। আমরা ওই জিনিসটা এখানে দেখব। এখন এই যে ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য দাম আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখন এই ভারসাম্য বিন্দুতে যদি তোমার চাহিদা বেড়ে যায়, কি বেড়ে যায়? চাহিদা বেড়ে যায়, তাহলে দামের উপর কি প্রভাব পড়ে? বা তোমার ধরো যোগান বেড়ে গেছে, কি বেড়ে গেছে? যোগান বেড়ে গেছে। এই ভারসাম্য বিন্দু থেকে তোমার চাহিদা স্থির, চাহিদা স্থির, অর্থাৎ যা চাহিদা ছিল তাই, কিন্তু হঠাৎ করে মার্কেটের পণ্যের যোগান বেড়ে গেছে। কি বেড়ে গেছে? যোগান। অর্থাৎ তোমার মার্কেট স্থির অবস্থায় আছে, ভারসাম্য অবস্থায় আছে। ভারসাম্য বিন্দু থেকে, কি বিন্দু থেকে? ভারসাম্য বিন্দু থেকে যদি যোগান বৃদ্ধি না পায়, বা ধরো যে তোমার চাহিদা স্থির রেখে, কি স্থির রেখে? চাহিদা পরিবর্তন না, চাহিদা অপরিবর্তনীয়, অর্থাৎ চাহিদা রেখা যা আছে তাই ফিক্সড, এইটা ঠিক রেখে তোমার বাজারে ধরো হঠাৎ করে অনেকগুলো প্রোডাকশন চলে আসছে। অর্থাৎ বাজারে তোমার আগে ধরো যে 10টা শার্ট ছিল, এখন হঠাৎ করে 100টা শার্ট নতুন করে ঢুকে গেছে। মানে কি? যোগান বৃদ্ধি পাইছে। তাহলে যোগান বেড়ে গেলে ওটা তোমার বিক্রি করতে হবে। এখন যোগান যদি বেড়ে যায়, তাহলে তুমি কি করবা? তোমার ভারসাম্য অবস্থায় কি পরিবর্তন আসবে? অর্থাৎ যোগান বেড়ে যাওয়া মানে এই দিক দিয়ে বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই যে S1 এ চলে আসছে, অর্থাৎ S থেকে S1 এ চলে আসছে, যোগান বেড়ে গেছে। অর্থাৎ যোগান এই দিকে যত শিফট করে, ডান দিকে যত শিফট করে তত বৃদ্ধি পায়, আর বাম দিকে শিফট করলে তত কমে যায়। যোগান কি হয়? কমে যায়। তাহলে যোগান এইখানে এবার শিফট করছে, কোথায় শিফট করছে? এইদিকে, S1 এ চলে আসছে। এখন আমার চাহিদা যা আছে তাই, অর্থাৎ আমার চাহিদা রেখা এইটাই, অর্থাৎ এই চাহিদা রেখা ডিতেই, চাহিদা রেখা ডিতেই যোগান বেড়ে গেছে। কি বেড়ে গেছে? যোগান বেড়ে গেছে। তাহলে আমার ভারসাম্য পয়েন্টের কি হবে? ভারসাম্য অবস্থায় এবার কি হবে? বাজারে তো আমার যোগান বেড়ে গেছে, চাহিদা তো যা আছে তাই, তাহলে কি হবে? তাহলে বলতেছে যে ওই পরিমাণ যোগান রিচ করতে হলে ওই বিক্রেতাকে দাম কমায় দিয়ে চাহিদা বাড়াতে হবে, দাম কমায় দিয়ে। অর্থাৎ আগে যে পরিমাণে সে দাম নিত, ওই দামটাকে এবার কি করতে হবে? দামটাকে লেস করতে হবে, নয়তো ওই পরিমাণ যোগান রিচ করতে সে পারবে না। অর্থাৎ ওই পরিমাণ যোগান সে বিক্রি করতে পারবে না, কারণ দাম না কমলে চাহিদা কি হবে না? চাহিদা বাড়বে না। দাম না কমলে চাহিদা বাড়বে না। তাহলে এই জায়গাতে যেহেতু যোগান আসছে, তখন ও দাম কি করে দিবে? কমায় দিবে। অর্থাৎ তখন এই যে আমার বলছে ভারসাম্য জায়গা থেকে যদি আমার যোগান বা চাহিদার বাড়া কমা হয়, তখন দামের বাড়া কমা হয়। অর্থাৎ আমার যেহেতু যোগান বেড়ে গেছে, দাম কমে গেছে, আর দাম কমার সাথে সাথে চাহিদা বেড়ে যাবে। কারণ ও আগে যে টাকা দিয়ে এই পরিমাণ দ্রব্য পাইতো, এখন তার কম টাকা দিয়ে তার থেকে বেশি পরিমাণ দ্রব্য পাচ্ছে। কি পাচ্ছে? বেশি পরিমাণ দ্রব্য পাচ্ছে। তাহলে কি হবে? চাহিদা বেড়ে যাবে। চাহিদা কি হবে? বেড়ে যাবে। বুঝতে পারছো? এখন যদি সেম ভাবে এখান থেকে যদি যোগান কমে যাইতো, কি হইতো? যোগান যদি কমে যাইতো, তাহলে যোগান কমে যাওয়া মানে কি? আগে যে পরিমাণে ওর যোগান ছিল তার থেকে কমে গেছে। অর্থাৎ ওর যে দাম ছিল, এখন ওই দামটা যদি এখন কম পরিমাণে যোগান থাকে, তাহলে কি করবে বিক্রেতা? যোগান নাই বাজারে, তাহলে কি করবে? তাহলে ও দাম বাড়াই দিবে। কি করে দিবে? দাম বাড়াই দিবে। তখন দামটা এখানে শিফট করবে, আর দাম বেড়ে গেলে অটোমেটিক চাহিদা কি হয়ে যাবে? চাহিদা তখন কমে যাবে। চাহিদা তখন কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ তখন এইখানে যাবে। তখন কোথায় যাবে? এইখানে যাবে। ঠিক সেম ভাবে আমাদের এইটা গেল। এবার যদি আমরা কি দেখি? আমরা উল্টাটা দেখি। যোগানকে স্থির রাখি। কাকে স্থির রাখি? যোগানকে স্থির রাখি। যোগান স্থির। এবার আমার চাহিদা D1 থেকে কোথায় যাবে? D2 তে যাবে। অর্থাৎ এটা আমার ভারসাম্য অবস্থা ছিল। কি ছিল? ভারসাম্য। অর্থাৎ আমার চাহিদা শিফট করছে, D1 থেকে D2 তে গেছে। তাহলে এই পরিমাণ চাহিদা আমার রিচ করার জন্য, আমার তো যোগান তো এই বিন্দুতেই আছে স্থির, তাই না? যোগান তো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার চাহিদা বেড়ে গেছে, আগের তুলনায় চাহিদা বেড়ে গেছে। তাহলে আমার কি বাড়বে?
আমার যোগান যা ছিল তার থেকে যদি চাহিদা বেড়ে যায় অটোমেটিক দাম কি হবে, দাম বৃদ্ধি পাবে। কারণ আমার যোগান আছে 10 একক, চাহিদা হচ্ছে 100 একক, তাহলে আমার কি হবে, দাম বেড়ে যাবে। আর দাম বেড়ে গেলে আমার অটোমেটিক যোগান রিচ করবে। যোগান কি করবে, রিচ করবে। কারণ আমার দাম বাড়লে যোগান বৃদ্ধি পায়, দাম বাড়লে কি হয়, যোগান বৃদ্ধি পায়। তাহলে আমার এই ভারসাম্য থেকে P1 এ শিফট করে যাবে। ঠিক সেম ভাবে আমার যদি চাহিদা কমে যায়, চাহিদা কি হয়, কমে যায়। অর্থাৎ আগে আমার এই ভারসাম্য জায়গাতে ছিল, এখন আমার এইসে গেছে। এখন যদি আমার দাম, আমার চাহিদা যদি কমে যায়, এখানে চলে আসে, তখন আমার দাম কমে যাবে। দাম কি হয়ে যাবে, কমে যাবে। আর দাম কমে গেলে আমার যোগানও তখন কমে যাবে। যোগানও তখন কি হবে, কমে যাবে। তখন আমার এই বিন্দুতে চলে আসবে। তো এগুলো হচ্ছে তোমাদের অর্থনীতির প্রথম পত্রের পড়া। কিসের পড়া, অর্থনীতির প্রথম পত্রের পড়া। ক্লিয়ার? আমরা ফ্রিতে প্রথম পত্র পড়াবো না, হ্যাঁ, সরি টু সে, আমরা ফ্রিতে প্রথম পত্র পড়াবো না। আমাদের পেইড কোর্স লঞ্চ হয়ে গেছে, এফআরবি কোর্স। তোমরা যারা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র পুনরায় পড়তে চাও, তারা এফআরবিতে যুক্ত হয়ে যাও। এফআরবিতে সবকিছু আবার ওখানে ভালো করে তোমাদের পড়ানো হবে, ঠিক আছে? কারণ আমরা এমনিতেই দেখো, তোমরা হচ্ছে যখন বলা হয়েছে যে আর হুডি আর তোমাদের জন্য গিফট রাখা হবে না, তোমরা ক্লাস করা ছেড়ে দিছো। এই যে আমরা এত কষ্ট করে তোমাদের জন্য যে পরিশ্রম করতেছি, এগুলো তোমাদের কাছে বৃথা মনে হয়, ঠিক আছে? ফ্রিতে পাইলে মানুষ আসলে ওটার দাম, ওটার কদর দিতে শিখে না, জানে না। কয়জন ক্লাস করতেছো? মাত্র 76 জন ক্লাস করতেছো। কিন্তু অর্থনীতিতে সমস্যা সবারই, অর্থনীতিতে সমস্যা সবারই, তোমাদের সবারই অর্থনীতিতে সমস্যা। এই যে তোমরা এইগুলাই জানো না, বেসিক জিনিস জানো না, তাহলে তুমি কিভাবে কি করছো? তুমি এতদিন কি পড়ছো? কিছুই পড়ো না, কিছুই জানো না, কিন্তু তুমি পড়বা না, কারণ আমরা ফ্রিতে পড়াচ্ছি। এই জন্য তোমাদের ফ্রিতে পড়ানো খুব দ্রুত হয়তো বন্ধ করে দিবে। আমরা বলবো বনি ভাইকে, আমরা যারা টিচাররা আছি, কারণ তোমাদের পড়ায় আমরা মজা পাচ্ছি না। তোমরা ক্লাস করো না, তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো না, তোমরা নিয়মিত ক্লাস করো না, তাহলে কি ভাই, কেন এত কষ্ট করবো ভাই? কি দরকার? এই যে আমি তোমাদের এতক্ষণ বক করলাম, কি দরকার? আমার কোনো দরকারই নাই। যারা আমার পেইডের স্টুডেন্ট তারা জানে তাদের জন্য আমি পরিশ্রম করবো, তাদের জন্য আমি সবসময় রেডি, তাই না? গিফট তোমাদের আমরা দিছিলাম তোমাদের যাতে উৎসাহ বাড়ে, তোমরা যাতে ভালো করে পড়ো, আমাদের পড়ানোর পাশাপাশি তোমরা যাতে বাড়িতে পড়ো, তুমি পরীক্ষা দেওয়ার যাতে তোমার একটা মানসিকতা তৈরি হয়। কিন্তু তোমরা যদি এটাকে খারাপ ভাবে নাও, তাহলে এটা আসলে আমাদের দুঃখজনক, ঠিক আছে? এটা আমাদের জন্য হতাশাজনক। ওকে, ঠিক আছে। এরপরে আছে মুদ্রাস্ফীতির সংকোচন, অথবা আমরা মুদ্রাস্ফীতির সংকোচন দেখি। কি দেখি? মুদ্রাস্ফীতির সংকোচন দেখি। আমরা মুদ্রাস্ফীতির সংকোচন বলতে মুদ্রাস্ফীতির বিপরীত ধারণাকে বোঝাই। কাকে বোঝাই? মুদ্রাস্ফীতির বিপরীত ধারণাকে বোঝায়। কি বোঝায়? মুদ্রাস্ফীতির বিপরীত যে ধারণা, সেটাকে আমরা সংকোচন বলি, অর্থাৎ মুদ্রাস্ফীতির সংকোচন বলি বা মুদ্রার সংকোচন বলি। কি বলি? মুদ্রার সংকোচন। অর্থাৎ মুদ্রাস্ফীতিতে মুদ্রার মূল্য কমে যায়, অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, আর মুদ্রাস্ফীতির বিপরীত ধারণাকেই বলা হয় মুদ্রার সংকোচন বা মুদ্রাস্ফীতির সংকোচন। মুদ্রার সংকোচন বলা হয় এটাকে, সাধারণত কি বলা হয়? মুদ্রার সংকোচন বলা হয়। তাহলে মুদ্রার সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা। মুদ্রার সংকোচন কি? মুদ্রাস্ফীতির বিপরীত ধারণা। অর্থাৎ যখন দেশের দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয়, অর্থাৎ আমার দেশের যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে তার অপেক্ষা অর্থের যোগান যদি কম হয়, তখন সেটাকে আমরা মুদ্রা সংকোচন বলি। কি বলি? মুদ্রা সংকোচন বলি। আচ্ছা, এফআরবিতে মানবিক বিভাগের সব কয়টা ক্লাস নেবেন ভাইয়া? হ্যাঁ, মানবিক বিভাগের সব কয়টা ক্লাস হবে, বাণিজ্য বিভাগেরও ক্লাস হবে এফআরবি কোর্সে। এবং এফআরবি কোর্সে তোমরা ক্লাস পাবা অনেকগুলা করে, বেশি ক্লাস পাবা, এবং তোমাদের এগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি বলতেছিলাম? আমরা মুদ্রা সংকোচন বলছি। তাহলে মুদ্রাস্ফীতির বিপরীত ধারণাকে বলা হয় মুদ্রা সংকোচন। কি বলা হয়? মুদ্রা সংকোচন বলা হয়। কাকে বলা হয়? মুদ্রাস্ফীতির বিপরীত ধারণাকে। তাহলে এখানে কি হবে? এখানে আমাদের যে পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে তার থেকে অর্থের যোগান কম হবে। কি হবে?
অর্থের যোগান কম হবে। অর্থাৎ আমার দেশে যে পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে, আমার যে জিডিপি, এই জিডিপির যে অর্থমূল্য, তার থেকে যদি অর্থের যোগান কমে যায়, অর্থের যোগান যদি কম হয়, তাহলে সেটাকে আমরা মুদ্রা সংকোচন বলবো। কি বলবো? মুদ্রা সংকোচন আমরা এটাকে বলবো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? মুদ্রা সংকোচন কাকে বলে? তো মুদ্রা সংকোচন হলে আমাদের কি হয়? আমাদের আয় হ্রাস পায়। আমাদের আয় কি হয়? হ্রাস পায়। মানে আমি আগে যে পরিমাণে আয় করতাম, যেহেতু আমার অর্থের যোগান কম, আয়টা কি হবে? হ্রাস পেয়ে যাবে। আয় কি পাবে? হ্রাস পেয়ে যাবে। আপনারা এই ক্লাস নেন, সাউন্ড যে পরিমাণে আসতেছে, আপনারা এই ক্লাস নেন। ওকে, তাহলে এখানে আমাদের কি হয়? আয় হ্রাস পায়, আমাদের যে বিনিয়োগ এটা কমে যায়, আমাদের যে সামগ্রিক অর্থনীতি, এই অর্থনৈতিক যে উন্নতি বা অর্থনৈতিক যে গ্রোথ, ইকোনমিক যে গ্রোথ, এটাও হ্রাস পায়। এটা কি হয়? হ্রাস পায়। যেহেতু আমাদের বিনিয়োগ কমে যায়, এই জন্য এইটাও হ্রাস পায়। এটা কি হয়? হ্রাস পেয়ে যায়। এবং আমাদের বেকারত্ব সংখ্যা, অর্থাৎ আমাদের যে কর্মজীবন মানুষ, অর্থাৎ যারা কর্মমুখী মানুষ, তারা বেকার থাকে বেশি। কি থাকে বেশি? বেকার থাকে বেশি। ভাই আপনি ক্লাসটা একটু 20 মিনিট নেন, নাসিরটা আমার সাথে বাইরে যান। কে? নাসিরটা আমার সাথে বাইরে যান, আপনি ক্লাসটা একটু 15 মিনিট। আরো বেশি সময় নেব? লং টাইম? আচ্ছা ঠিক আছে। এই যে ক্লাস নেই এতে। কথা চল। ওকে, তাহলে মুদ্রা সংকোচনের কি আছে? মুদ্রা সংকোচনের কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? মুদ্রা সংকোচনের কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, রেজাউল হাসান রেজা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভাইয়া তুমি এখন আসছো ক্লাস শেষ হওয়ার দিকে, আর 8-9 মিনিট আছে বড় জোর ক্লাস, কারণ 10টার সময় আর একটা ক্লাস আছে। আচ্ছা ভাইয়া, আজকে কি এই অধ্যায় শেষ হবে? না, এই অধ্যায় আরেকদিন লাগবে, কারণ এই অধ্যায় ম্যাথ আছে। ম্যাথের দিকে এখন আমি যাই নাই। ঠিক আছে, জাস্ট মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতি চিত্রে ধারণা দিচ্ছি। তো মুদ্রা সংকোচনের কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, মুদ্রা সংকোচনের কিছু বৈশিষ্ট্য আছে। তখন ছাড়াবে, চলে যাবে। আসছি আমি ক্লাসে। আচ্ছা, তো মুদ্রা সংকোচনে কি হয়? মুদ্রা সংকোচনে দাম স্তরে হ্রাস পায়। দাম স্তর কি হয়? হ্রাস পায়। অর্থাৎ আগে যে পরিমাণ মুদ্রা দিয়ে আমরা দ্রব্য সেবা কিনতাম বা ক্রয় করতাম, এর তুলনায় কম টাকায় আমরা তখন কি পাই? আমরা দ্রব্য সামগ্রী পাই। কারণ কি? আমার অর্থের যোগান কমে গেছে। আমার যে অর্থের যোগান, আমার দেশের যে অর্থের যোগান, এটা যেহেতু কমে গেছে, তাহলে আমার অটোমেটিক্যালি অর্থের মূল্য বেড়ে যাবে। অর্থের মূল্য কি হবে? অর্থের মূল্য বেড়ে যাবে। আমি অল্প টাকায় অনেক বেশি দ্রব্য সামগ্রী পাবো। কি পাবো? অল্প টাকায় অনেক বেশি দ্রব্য সামগ্রী পাবো। তাহলে কি এটা ভাইয়া আমার অর্থনীতির জন্য ভালো? না, এটা অর্থনীতির জন্য সবসময় ভালো না, এটা অর্থনীতির জন্য খারাপ। কারণ কি? আমার যখন অর্থের যোগান কমে যাবে, আমি অল্প টাকায় অনেক বেশি জিনিস পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এর ফলে কি হবে? এর ফলে যারা উৎপাদন করে তারা কম উৎপাদন করবে, যারা বিনিয়োগকারী তাদের কাছে অর্থের যোগান কম, তারা কম বিনিয়োগ করবে। তাহলে এগুলো আমার অর্থের জন্য আবার অনেক সময় খারাপ হয়ে যায়। অর্থাৎ যখন আমাদের অধিক মুদ্রাস্ফীতি হয়, তখন বাধ্য হয়ে সরকার অর্থ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করে, এছাড়া করে না। এছাড়া কি করে না? করে না। তাহলে কি হয়? মুদ্রাস্ফীতির সময় দামের স্তর হ্রাস পায়। অর্থাৎ আমরা অল্প টাকায় অনেক বেশি পণ্য পাই। অর্থাৎ আমরা আগে যে পরিমাণে টাকা দিয়ে দ্রব্য সামগ্রী কিনতাম, তার থেকে কম টাকায় এখন দ্রব্য সামগ্রী পাই। এবং হচ্ছে যে বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। তাহলে আমার যেহেতু অর্থের যোগান কম, আমার বিনিয়োগ কমে যাবে। কি কমে যাবে? বিনিয়োগ কমে যাবে। আর বিনিয়োগ কমে গেলে আমার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান কমে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানের লোক ছাঁটাই হয়ে যাবে। ঠিক আছে, এর ফলে আমার কি হবে? কর্মসংস্থান কমে যাবে। কি কমে যাবে? কর্মসংস্থান কমে যাবে। আর বিনিয়োগ কম, কর্মসংস্থান কম, লোকজন কম, তাহলে আমার উৎপাদনও কি হবে? উৎপাদনও হ্রাস পাবে। উৎপাদন কি হবে? হ্রাস পাবে। বেকারত্ব কি হবে? তাহলে বেকারত্ব বৃদ্ধি পাবে। কি হবে? বেকারত্ব বৃদ্ধি পাবে। তাহলে এগুলা অর্থ সংকোচনের ফলাফল। এরপর বলছে যে ব্যবসায়ের মুনাফা হ্রাস পাবে। অর্থাৎ একজন ব্যবসায়ী আগে যে পরিমাণে মুনাফা পাইতো, এখন তার থেকে কম পরিমাণে মুনাফা পাবে। কি পাবে? কম পরিমাণে মুনাফা পাবে। অর্থাৎ ওর তো অল্প টাকায় বিক্রি করতে হবে। কয় টাকায়? অল্প টাকায়। অর্থাৎ আগে যে পরিমাণ মুদ্রাতে বা আগে যে পরিমাণ মূল্যে বিক্রি করতো, তার থেকে কম মূল্যে বিক্রি করে দিতে হবে। আর যখন কম মূল্যে বিক্রি করে দিবে, ওর তো ভাই উৎপাদন খরচ বেড়ে গেছে, উৎপাদন খরচ বেশি হয়েছে।
করতেছে, কিন্তু ও বিক্রি করতেছে কম টাকায়, তাহলে মুনাফা কি পাবে? মুনাফা কম পাবে, তাহলে মুনাফা তার কমে যাবে। এরপর বলছে যে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। কি পাবে? সামগ্রিক চাহিদা হ্রাস পাবে, কারণ আমার অর্থ নাই, আমার অর্থ কমে গেছে, অর্থের যোগান কম, তাহলে আমি বেশি করে চাহিদা আর কোথা থেকে দিব বলো? আমার তো কিনতে হবে, তাই না? আমার যেহেতু অর্থের যোগান কম, আমার কাছে অর্থ কম, অর্থ এই জন্য আমার সামগ্রিক চাহিদা কি হয়ে যাবে? সামগ্রিক চাহিদাও কমে যাবে। ভাইয়া কেমনে অর্থনীতি এত পড়ছেন? আমি মনে হয় না পাগল হয়ে যাইতাম। আফিয়া তাবাসসুম। আচ্ছা হ্যাঁ, অর্থনীতি এটা তো তোমাদের কিছুই না, অর্থনীতি এটা কিছুই না। হ্যাঁ, তাহলে একটা ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একটা 2 লাইনের গল্প বলি। আমি অর্থনীতি ডিপার্টমেন্টে পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার ফাইনাল ইয়ার চলে। তো আমার অনেক বন্ধু বান্ধবী বা অনেক ছোট ভাই অনেকেই অর্থনীতির নাম শোনার পরে অর্থনীতি সাবজেক্ট নেয়, অনেক একটা হচ্ছে মূল্যবান সাবজেক্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, অনেক ভ্যালুয়েবল একটা সাবজেক্ট, রয়্যাল একটা সাবজেক্ট। হ্যাঁ, খুশির ঠেলায় নেয়, সত্য কথা, খুশির ঠেলায় নেয়। নেওয়ার পরে যখন এর প্যারার মধ্যে পড়ে যায়, এইটা যে চাপ, এই চাপ যখন সহ্য করতে পারে না, অনেকে ভাবে পড়াশোনা আর করবে না। অনেকে বলতেছে যে এই চাপ আমি নিব না, ঠিক আছে? অনেকে বলে যে আমি সুইসাইড করবো। মানে এটি সত্য, খুব বাস্তব কথা। এবং অনেক বড় বড় যারা মানুষ আছে তারাও অর্থনীতিকে ভয় পায়। হ্যাঁ, মানে এই অর্থনীতি সাবজেক্টকে ভয় পায়। তো এই জায়গা থেকে তুমি যা বলছো সঠিকই বলেছো। তো অর্থনীতি আসলে তোমাদের যেগুলো আছে এগুলো খুবই সোজা জিনিস, এগুলো কঠিন না। তবে আমরা যারা হায়ার এডুকেশন অর্থনীতি পড়ি তাদের জন্য এটা কঠিন। ওকে, জনগণের জীবনযাত্রার মানও হ্রাস পায়। যেহেতু হাতের মুদ্রা কম, হাতের যোগান, অর্থের যোগান কম, তাহলে জনগণের কি আমার আয় কমে যাবে। আমার আয় কমে গেলে জীবনযাত্রার মানও কমে যাবে। অর্থনীতিতে মন্দা অবস্থা দেখা যায়। কি দেয়? অর্থনীতিতে মন্দা অবস্থা দেখা দেয়। অতএব অর্থনীতির যে অবস্থা ছিল, আমার যে একটা অর্থনীতির চাকা সচল ছিল বা আমার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছিল, এটা কি হয়ে যাবে? এটা আস্তে আস্তে ভাটা পড়ে যাবে, এটা মন্দাতে পরিণত হবে। অতএব আমার দেশের আর উৎপাদন হবে না, উৎপাদন যখন কমে যাবে তখন মন্দা অবস্থা দেখা দেবে। আমার খাবার পাওয়া যাবে না, আমার খাবার কেনার টাকা পাওয়া যাবে না, বা খাবার আছে আমার কেনার মানুষ নাই, এরকম অবস্থা সৃষ্টি হবে। অতএব মানুষ হাহাকার হয়ে মারা যাবে। তাহলে এখানে মন্দা অবস্থা দেখা দিবে। কি দিবে? মন্দা অবস্থা দেখা দিবে। ক্লিয়ার? এখান থেকে তোমাদের খ নাম্বার প্রশ্ন আসে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের পার্থক্য। তাহলে বৈশিষ্ট্য যেগুলো পড়াইছি, বৈশিষ্ট্য যেগুলো বলছি, এগুলা দিয়ে তোমরা কি করতে পারবা? এগুলা দিয়ে তোমরা পার্থক্য লিখতে পারবা। কি করতে পারবা? পার্থক্য লিখতে পারবা। এখান থেকে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের পার্থক্য, এটা খ নাম্বার প্রশ্নে আসে। কোথায় আসে? খ নাম্বার প্রশ্ন আসে। কি দিয়ে লিখবা? ওই বৈশিষ্ট্যগুলা দিয়ে। অর্থাৎ মুদ্রা সংকোচন এবং মুদ্রাস্ফীতির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা দিয়ে পার্থক্য লিখতে হবে। সর্বোচ্চ 4টা, যদি খ নাম্বার আসে তাহলে 4টা, আর গ বা ঘ নাম্বার আসলে 5টা করে লিখতে হবে। ঠিক আছে? তো এইটা লিখলে তোমরা এখানে 2 মার্ক পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো এখানে মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেওয়া আছে, বিভিন্ন ধরনের আমরা মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেখতে পাই। এগুলো তোমরা বই থেকে একটু একটু করে পড়ে নিবা। আমরা আগামী দিন বা আগামী ক্লাসে যে অর্থনীতি ক্লাস করব, ওখানে মুদ্রাস্ফীতি কিভাবে বের করা হয়, কিভাবে পরিমাপ করা হয়, এর মাধ্যমগুলো আমরা দেখার চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে অর্থনীতিতে। অর্থনীতি নিয়ে গল্প হবে, আড্ডা হবে। থ্যাংক ইউ।